ক্লাবের
শিক্ষকরা এসে গেছেন, বাবুরাও এসে গেছেন, কিন্তু এবারে সঙ্গীতে প্রবেশ করতে হবে। তাই সঙ্গীতের অনুযায়ী জুড়ে দেবে তিনি সর্ব ভালোবেসে সখী নিভৃতে জগনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে জগনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহারে গাইতে শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার অবলম্বনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার মনে একটি ভুলিয়া ভুলিয়া রেখো তোমার অবলম্বনে। আমার সরল শুভ সিন্দুরে একটি বিন্দু রেখো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার মাকুল জীবন মরণ চুকিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহারে গাইতে শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। নমস্কার। আজকে আমি এসেছি বলছি এটি আধুনিক কবিতা। কবির নাম স্বপ্নময় চক্র, কবিতার নাম বাড়ি বাড়ি। এই কবিতার স্বার্থে আমাকে সবাই তো দু এক লাইন গান গাইতে আমি নিজের
বাগবাজারে খাওয়া ছিল আমাদের ভাষা। আমরা 4 ঘর ভাড়া দিই। সিঁড়ির কোনায় ভূতের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার মজা হতো। একদিন আমার বউ আমার সোনার হরিণ চাই গানটি গাচ্ছে, যখন পারতেও আছে শিখাটা অমনি চেঁচামেচি শুরু করলো, লজ্জা করে না আমাদের গান গাইছে, আমাদের গান একদম গাইবে। শিখার বাবা গানের মাথা, শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে। আমার মায়ের একটা জার্মান ব্রেডের পুরোনো দিনের ভাবনা ছিল। বাবা যেদিন টিউশন সেরে ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন ভাবনা নিত। একদিন আমার মা আমার সোনার পরিত্রাণ গানটি গাইছে। আমি অমনি প্রস্থানে আঙুলটা ধরে বলেছিলাম, এটা কি বাবা, এটা শিখাতে। মা দ্রুত ঘাড় কাটতে বলে, ইস আল্লাহ, ওদের গান। রবীন্দ্রনাথ সভা তখন স্কুলে ভর্তি হইনি, হাসি খুশি শেষ হচ্ছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয়ে রচনা করে। ঠাকুমার দিকে হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে, এসব ছবি জানতে। মা সারাটা দেওয়ালের উপর চলছিল বলে তার একটা রঘুনাথ। তারপর বাবা নীল অপনের সাথে দাম লাগানো ছেড়ে প্যাকেট থেকে বার করছে হেমঘরের প্রজাপতি, গোলা এসবের পরে একটা দাঁড়িয়ে হল। ইনি রবীন্দ্রনাথ। আমার হাতের সুতো কালো কাপড়ের উপর সাদা সুতোর আমার পূর্ব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 পর্যন্ত বিয়ের পাত্র হিসাবে মাকে দেখতে গিয়েছিলেন আমার হিসাব। গান গাইতেন মা, বললেন মা বুঝেছিলেন কি গাবো আমি, কি শোনা দিয়েছে। প্রাণ চাই প্রাণ চাই সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগিনি খায় সজ্জা। প্রাণ চাই তব সজ্জা যে কণ্টক সজ্জা, সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জড় জড় মজ্জা। প্রাণ চাই মরিয়ে কি তোর স্তর লজ্জা। প্রাণ চাই সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগিনি খায় সজ্জা। প্রাণ চাই মরিয়ে কি তোর স্তর লজ্জা। প্রাণ চাই একটা সুন্দর শুনবো আজকে না, সবাইকে কি বলি ও করবে, ও তো আমাদের না, এটা কিন্তু তখন করে দিয়েছে। লীলা মজুমদার তার ফেরত খাতায় দারুণ মজার একটা গল্প লিখেছেন। রবি ঠাকুরের খুব কাছের বন্ধু ছিলেন বিজ্ঞানী সরোজিনী সরোজিনী। তখন দুজনেরই বয়স হয়েছে, একটু বুড়ো হয়েছেন দুজন। একদিন গুরুদেব তার বৌমা প্রতিমা দেবীকে বললেন,
কাল কিন্তু আমার জন্য রান্না করবে, জগদীশের বাড়ি আমার নিমন্ত্রণ। পরদিন যথাসময়ে সেরে দিলে জগদীশ বসুর বাড়ি হাজির। সবাই তো তাকে দেখে আল্লাদে আটকে বসার ঘরে চলল খোঁজ গল্প, কিন্তু গুরুদেব দেখলেন সময় বই কেউ খাওয়ার কথা উচ্চারণ অবধি করে। তার সন্দেহ হল জগদীশ নিমন্ত্রণের ব্যাপারটা ভুলে গেছে। অবস্থা খানিকবারে উঠে পড়ল। জগদীশ বসু ফিরে অবধি বিদায় দিতে এসে হঠাৎ তার কিছু একটা মনে পড়ল। ঢুকে পড়ে বললেন, শোনো, কাল দুপুরে তুমি আমার এখানে খাবে, মনে আছে তো? রবীন্দ্রনাথ হেসে বললেন, এই দেখো আমারও ভুলো মন, কাল একটা জরুরি কাজ এসে গেছে, আসতে পারবো সেটা বলতেই এসেছিল। পরে সিঁড়ি দিয়ে নাচতে থাকতে সঙ্গীতকে বললেন, দেখলে তো কেমন কাটিয়ে দিলাম, বেচারা বিলকুল ভুলে গেছে। কে যে ভুলে গেছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে বিদারুণ প্র্যাকটিক্যাল যোগ করতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভুল ছিল। কয়েকটা গল্প বলি। মরিশ সাহেব ইংরেজি ও ফরাসি ভাষা পড়ান। ছাত্র রবীন্দ্রনাথ বিষ্ণুকে বললেন, গুরুদেব সুগার বা চিনি বিষয়ে একটা গান লিখেছিল, গানটা খুবই মিষ্টি। রবীন্দ্রনাথ বিষ্ণু বললেন, সুগার নিয়ে লিখতে হবে, গানটা কীরকম গিয়ে শোনান তো। মনীষ গাইলেন, আমি চিনি দিও চিনি তোমার খবর দিয়েছি। রবীন্দ্রনাথ বিষ্ণু হেসে ফেললেন, গানটাতে বেশ কয়েকবার চিনি দিয়েছেন, তাই একটু বেশি মিষ্টি হচ্ছে। তবে এই চিনি দিয়ে সুগার এটা আপনাকে কে বলবে? কে আবার স্বয়ং গুরুদেব আমাকে বলেছে, মনীষ শোনো, আমি সুগার নিয়ে একটা গান লিখেছি, এরপর আর কী বা বলার থাকবে। ঠিক এমনটাই তিনি করেছিলেন আচার্য যতীন্দ্রমোহন শাস্ত্রীর সঙ্গে। কবির সেবা 50 বছর বয়স হল। শান্তিনিকেতনে এক ঘরে সভা বসেছিল। সিঁড়ি দিয়ে ওঠা মাত্র যতীন্দ্রনাথ কষ্ট শুনতে পেলেন গুরুদেব গাইছেন। এখনও তাদের চোখে দেখেনি, শুধু কাশি শুনেছে। কিন্তু আবার গুরুদেব নিজেই নিজের গান ভুল গাইছেন, কাশিকে কাশি বলছেন। ভয় ভয়ে সবাই থাকা সূত্র জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার হে? অত্যন্ত দত্তের সিঁড়িতে আসছেন, ও গান তোমার জন্য গাওয়া, সিঁড়িতে তোমার কাশির শব্দ শুনে গুরুদেব তোমাকে শুনেছে। তবে এই প্র্যাকটিক্যাল যুগের খেলা রবীন্দ্রনাথ জীবনের যেভাবে ভোগ করতে হয়েছে এমন বোধ করি আর কারো জানা হয় না। একদিন সকালবেলা রবীন্দ্রনাথ জল খাবার খেতে গেছেন, রবীন্দ্রনাথ বসে তার পাশে বসে উদ্দেশ্য গুরুদেবের খাবারে ভাগ বসে, ফল, লুচি, মিষ্টি সব কিছুই ভাগ পেলেন। তার মতো এক গ্লাস সোনালি রঙের শরবত দিয়েছে, যেটা তাকে দেওয়া হয় না। গুরুদেব তার ভাব লক্ষ্য করে বললেন, কি হে, এই শরবত চলবে না? প্রমোদ তাতে খুব লাগে। গুরুদেব বড় এক গ্লাসে সেই শরবত প্রমোদকে দেওয়ার আগে বড় গ্লাস ভর্তি সেই সোনালি শরবত এলো। প্রমোদনাথ এক চুল খেয়ে বুঝলেন সেটা ছিল তার শরবত। না পারছেন সে অত্যাধিক পেত শরবত দিতে, আবার ছেয়ে আনা শরবত নিতেও পারছেন না। এদিকে গুরুদেব তার মুখের দিকে চেয়ে হাসছে, ভাবখানায় কেমন জব্দ। মাঝে মাঝে গুরুদেবের দোষণের গুরুত্ব কেমন, তারা কারো এক কাছে সরে। এদিকে একজন কাজী নজরুল ইসলাম, নজরুলের মাথা ধরা ঝাঁকড়া চুল, এদিকে দাড়িগোপ কামাল। এক ঘরোয়া আসলে রবীন্দ্রনাথ তাই হেসে বলেছিলেন, কাজী নজরুল করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়াছ চুল। কিন্তু নজরুল কি চুপ করে থাকার মানুষ? হাজির জবাবে তিনিও দক্ষ, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মুখ ভরা জঙ্গল, না রাখাই মুখ। তাহলে নিজেদেরই লম্বা দাড়ি নিয়ে নিজেও মস্করা করতে দিল। এবার জোড়াসাগর জলসায় বিখ্যাত গাইয়ে কোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন গাইয়ে। তার গান শেষে সবাই রবীন্দ্রনাথকে ছুটে ধরলেন, তাকেও গাইতে হবে, নইলে ছাড়া যাবে না। রবীন্দ্রনাথ আর না পেতে বললেন, কেন বল কোপেশ্বরের পরে তোমার দানীশ্বরের পালা? হাজির জবাবে দুই ছিল রবি ঠাকুর। এক সাহিত্য সভায় রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন। সেই সভার সাহিত্যিক বলেছেন অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় জ্ঞান ছিল। এই সাহিত্য আসলে বলাইচাঁদ মুখোপাধ্যায় অসম্ভব ভালো বক্তৃতা ছিল। সবাই উপস্থিত, সবাই তার বক্তৃতার প্রশংসা করতে লাগবে। রবীন্দ্রনাথ তখন বললেন, বলাই তো ভালো, বলাই তো ভালো বক্তৃতাই দেবে, কারণ বলাই তো ওর কাজ।
এর কিছুদিন বাদে কালিদাস নামক কাশী ঘোড়াসড়ক ঠাকুর বাড়িতে বেড়াতে এসেছেন রবীন্দ্রনাথ দূরভাষে নাটকন করতে তোমরা দুজনে পেলে, কিন্তু শিশুনাথদের কোথায় দেখলে? কালিদাস বাবু বেচারা বেচারা মুখ করে কাষ্ট হাসি শুরু হয়। আরেকবার এক ঘরে আসলে চলেছে, সবাই হাসি গল্পে মন্ত্রী। রবীন্দ্রনাথ এ ঘরে একটা বাদর আছে, সবাই এ মুখের দিকে তাকাচ্ছে। মুখের কাকে বাদর বলবে? রবীন্দ্রনাথ বুঝিয়ে দিলেন এ ঘরের দুটো দরজা বা দোর, একটা ডান দিকে অন্যটা বাঁ দিকে, তাই বলেছিলাম এই ঘরে একটা বাঁ দোর আছে। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ এখানে এক ভদ্রলোককে বললেন, আপনাকে আমি দণ্ড দেব। ভদ্রলোককে ভীষণ বিব্রত, না জানি কি অপরাধ হয়েছে। বললেন, কেন, আমি কি অপরাধ করি? রবীন্দ্রনাথ বললেন, গতকাল আপনি লাঠি মানে দণ্ডটা আমার এখানে ফেলে দিয়েছেন, এই নিন আপনার দণ্ড। বলে তার দিকে লাঠিটা বাজিয়ে ধরলেন। জীবনের শেষের দিকে রবীন্দ্রনাথ এই মজা করার স্বভাব একই রকম ছিল, সেটা দিয়ে শেষ হল। তখন রবীন্দ্রনাথ একটু সামনের দিকে ঝুঁকে উঁচু হয়ে তাকে ওভাবে উঁচু হয়ে শিখতে দেখে তার একটা তাকে বলতে, আপনার নিশ্চয়ই ওভাবে উঁচু হয়ে লিখতে কষ্ট হচ্ছে। বাজারে এখন এরকম অনেক চেয়ার আছে যেগুলিতে আপনি প্রধান দিয়ে আয়েসের সঙ্গে লিখতে পারেন। ওরকম একটা আমি নিলেই তো পারবেন। পোস্টার দিকে খানিকক্ষণ চুপচাপ তাকে রবীন্দ্রনাথ জবাব দিলেন, তা তো পারি, তবে কি জানো এখন উঁচু হয়ে না লিখতে শিয়াল লেখা বেরোয়? বাচ্চের জল তোমার তলায় থেকে একটু উঁচু করতেই হবে।
দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বইতে গেলে মাঝে মাঝে তুফানে মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না, কান্না কাটি ধরবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। আমরা রবীন্দ্রনাথের দুই কি অংশ কাজ করতে করতে যাবো। মনের কপটে ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিতিয়ে গেছে, কেউ বা শিখে পয়সার ধার ধারে না যে। কতটা যে স্বভাব তাদের, কতটা যে তোমারও ভাই। তোমার কত ফাঁকি দেবে, তুমিও কতকে দেবে ফাঁকি। মনে নেই আজ কখন ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। লাস্ট ভালোবাসার কবিতা দিয়ে দুটি লাইন। কতবার ভেবেছিল আপনা করিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণ ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমন তোমাকে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকে, চিরজন্ম সংগপনে পুঁজি কবিতা, পুঁজি কবিতা। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুর জল। আপনি আজিতে যবে শুধাইছ আসি, কেমন প্রকাশী কব কত ভালোবাসি, কত ভালোবাসি।
তাই আগামী দিন সে পরিষদটা যতই ঘরোয়া হোক না কেন আর বিশাল মঞ্চ হোক, আপনাদের প্রতিভা আপনারা উজাড় করেই দেন সব সময়। ধন্যবাদ ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের ডাকে সাড়া দেওয়া হবে। সবাই চলে আসে। আর চলে এলেই কেন? একটা কথা ছিল, আমরা আজকে দিনটা সবাই এসে